তাহলে সে পরবর্তীতে আরো ভালো কোনো এক্সপার্ট এর কাছে গেলে তার একটা বেসলাইন তৈরি হবে। তো আমি আহ একটু আল্লাহ বাঁচায় রাখলে একটু সময় নিব। তারপরে হলো আমার লেকচারের আউটপুট গুলোকে আমি আস্তে, আস্তে ধরুন আ কি বলবো এটাকে যে আ এটা একটা রেকর্ডিং সিস্টেম আমার চালু করব। পাশাপাশি আ আরেকটা হলো এরকম যে ইজি বা সহজ ভাষায় টেক্সট আকারে এটা তৈরি করার চেষ্টা করব। ইতিমধ্যে আমি বেশ কয়েকটা ভিডিও অ প্রায় ৩০-৩১ টা ভিডিওকে SPSS এর ভিডিওটাকে বাংলায় ট্রান্সলেট করে ফেলছি। আমার সাথে আরো ৩ জন ছিল। তারাই বেসিক্যালি কাজটা করেছে। তো এটা নিয়ে আমার একটা লম্বা পরিকল্পনা আছে। সেটা হয়তোবা বেশ একটা সময় লাগবে। তো এই কারণেই আমি একটু আমার মতো করে আসলে বলার চেষ্টা করি। আ যেন বোঝে। সেই জায়গা থেকে আমি জানি না কতটুকু আপনারা এখান থেকে শিখতে পারছেন। আবার অনেক বেশি তথ্য আমি ক্লাসে দিতেও আগ্রহী না। আ যেহেতু বিগিনার কিংবা আর্লি লার্নার তাদেরকে অনেক বেশি তথ্য দেওয়ার পরে মাথাটা একদম এলোমেলো করে দেওয়ার পক্ষেও আমি না। এটা হলো আমার একদম সহজ কথা। অল্প কিছু দেই বেসিক বা যতটুকু মানুষ কাজ চালাতে পারবে এবং তার ফার্দার স্টাডিজ এ আগ্রহ বাড়বে। আপনি একটা কোর্স করে আপনি গবেষণা করে ফেলবেন, এই আশা করাটা কিন্তু একদম মানে আমি অন্তত এটা বিশ্বাস করি না। আপনি যতই মেধাবী হন না কেন, আপনাকে এটার উপরে নিজের পড়াশোনা এবং সুপারভাইজারের তত্ত্বাবধায়নে থাকতে হবে। আপনি যেই ডিসিপ্লিনেরই হন না কেন। এটা একটু কঠিন বা কড়া কথা, বাট এটাই সত্য। আপনাকে লেগে থাকতে হবে। আপনি একটা গবেষণা করবেন, গবেষণা সেটাকে আ গবেষক হিসেবে পাবলিকেশন করবেন, আপনাকে অলমোস্ট ১ বছর লাগবে। মানে from today তো বিষয়টা হইলো এরকম যে এটা হলো যে আপনি শিখে আপনি যদি করতে চান। আর গবেষণা পাবলিশ করা এখন one two র ব্যাপার। অনেক কোলাবোরেটিভ কাজ হয়। গবেষণা না পারলেও গবেষক হিসাবে পেপার পাবলিশ করা যায়। এটা সব দুনিয়াতেই আছে। শুধু বাংলাদেশে না সব জায়গায় আছে। আচ্ছা, এবার আমরা গবেষণার ডিজাইন বা নকশার জায়গাটাতে আবার আমরা একটু গল্প বা আমাদের ডেইলি লাইফ এক্সপেরিয়েন্স থেকে নিয়েই আমি একটু বলার চেষ্টা করব। গবেষণার নকশাটা হলো এটা একটা আ পরিকল্পিত বা কল্পনাপ্রসূত একটা ফ্রেমওয়ার্ক। আ আবার আমরা সেই পুরনো একই উদাহরণে যাই। আমাদের ধরুন আগামী আ ২০ অগাস্ট আমাদের একটা পরীক্ষা আছে। যে এই পেপারের আমাদের একটা পরীক্ষা আছে। তাহলে এখন আমাদের হাতে ৮ দিন সময় আছে। যেহেতু আমরা এরকম পরীক্ষার ৭ দিন ৮ দিন আগেই পড়ি সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে আমরা কি করব? আমরা হলো পরীক্ষার আ আ আ একদম সিলেবাস অনুযায়ী আমরা একটা প্রস্তুতি নিয়ে ফেলব। পড়াশোনা করব এবং একটা ভালো পরীক্ষা দেওয়ার আশায় আমরা হলে যাব। এই যে একটা ডিজাইন আমাদের মাথায় সেট করা হয়েছে যে আমরা আ এই সিলেবাসের এই জায়গাটা থেকে আমরা এটাই করব। আ তারপরে এর কাছ থেকে নোটস নিবো। আমি করব, বই কিনবো, পড়াশোনা করে পরীক্ষার হলে যাব। এই যে কাজগুলো করার আগে আমরা যে মাথায় একটা প্ল্যান সেট করি যে আ আয়েশার কাছে গেলে আমি এই নোটসটা পাবো। উর্মি এটা ভালো করেছে। সৌরভের কাছে এই জিনিসটা ভালো বুঝাইয়া দিতে পারবে কিংবা নাজনীন আ আমাকে আ একটা তার গুছানো সিলেবাসের একটা সামারি আমাকে করে দিবে। এভাবে কিন্তু আমরা চিন্তা করি। ধরেন মুহিবই এই চিন্তাটা করল। যে এরকম একটা চিন্তা মুহিবের আসলো, সে করল এভাবে যে ব্যাচমেটদের কাছ থেকে আমি এভাবে একটা হেল্প নিবো। পাশাপাশি আমি নিজে কিছু নোটস তৈরি করার চেষ্টা করব। কিংবা ম্যাটেরিয়ালস। তারপরে সে আজকে ১২ তারিখ রাতে চিন্তা করল ১৩ এবং ১৪ তারিখ সে এগুলো সব ম্যানেজ করে দেন সে পরীক্ষার প্রস্তুতিতে বসলো ৫ দিন ৭ দিন হাতে সময় নিয়ে। তাহলে এই যে মুহিব আজকে রাতে যে পরিকল্পনাটা করলো তার একটা পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে এই যে পরিকল্পনাটা এটা কিন্তু সফল হতেও পারে আবার নাও হতে পারে। বাট সে একটা পরিকল্পনা করে কিভাবে তার পরীক্ষার ম্যাটেরিয়ালস সে সংগ্রহ করবে সেটা সে একটা ডিজাইন করে ফেলবে। আবার এরকমও হইতে পারে যে অমুকের কাছে না পেলে তাহলে অমুকের কাছে যাবো। অমুকের কাছে না পেলে তাহলে আরেক জায়গায় যাবো। এই যে আমাদের কিছু কাজের আগে আমরা যে একটা ছক তৈরি করি, এই ছকটাই হলো নকশা। গবেষণাও ঠিক একই কাজ। আ কাদের কাছ থেকে আপনি তথ্য নিবেন,
তারপরে হলো যে আপনার কি ধরনের হাইপোথিসিস থাকবে যেটা আমরা পড়িয়েছি, উদ্দেশ্য বা অবজেক্টিভসটা আমরা পড়িয়েছি। পদ্ধতির পার্ট হিসেবে আমরা এখন এই যে রিসার্চ ডিজাইনটা পড়ছি। তো এই যে বিষয়গুলো আমাদেরকে প্ল্যান করতে হয় এবং পরবর্তীতে কিভাবে এটা আগাবে গবেষণার কাজটা, ফলাফল, আলোচনা এই যে বিষয়গুলো থাকে এগুলোকেই বলা হয় রিসার্চ ডিজাইন বা স্টাডি ডিজাইন। অর্থাৎ একটা গবেষণার ধাপ আপনাদেরকে পড়িয়েছিলাম। পুরো ধাপটাকে করতে হলে আমাদের যে একটা পূর্ব পরিকল্পনা করা হয় সেটাই হলো গবেষণার নকশা কিংবা রিসার্চ ডিজাইন বা স্টাডি ডিজাইন। আপনারা কি এই বিষয়টা বুঝতে পেরেছেন? আমাকে একটু আ মানে সংকেত দিয়ে জানায় দেন। আচ্ছা। আ এই হলো তাহলেই এরপরে আমি বেশ কিছু আ আপনাদেরকে অনেক স্লাইড পাঠিয়ে দিব। অনেক ডকুমেন্ট পাঠিয়ে দিব। সেখানে কোথারি, ইসলাম এদের সংজ্ঞা পাবেন। আমি আর সংজ্ঞায় আসলে না যাই। আপনারা মূল পয়েন্ট গুলো একটু আ লিখুন। কিংবা আরেকটা উদাহরণ যদি একটু দেই তাহলে সহজ হবে। ধরুন আপনার নিজেদের বাড়ি কিংবা আপনার আশেপাশে যে বাড়ি তৈরি করে এই বাড়ি তৈরি করার আগে তারা কিন্তু একটা প্ল্যান করে। সেখানে যারা এই ধরনের যেমন ঢাকায় যেটা আছে সেটা হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। রাজউক বলে। এরকম আপনাদের বিভিন্ন আ ডিস্ট্রিক্ট ওয়াইজ স্থাপত্যবিদ আছে। তাদের কাছ থেকে আপনারা কিন্তু একটা নকশা আনেন এবং সে অনুযায়ী আ একটা ডিজাইন করে কাজ সম্পন্ন করার চেষ্টা করেন যে কত তলা এটা কত এই আ জমির মাটি টেস্ট করে আসলে কত তলা পর্যন্ত করা যাবে, কেমন ধরনের বিল্ডিংটা করতে চান, সেখানে কোন আইটেম থাকবে, কিভাবে থাকবে, ডিজাইনটা কেমন থাকবে। এই যে একটা আ বিল্ডিং তৈরি করার আগে যে একটা প্ল্যান থাকে, এই প্ল্যানটাই হলো নকশা। ঠিক অনুরূপভাবে আমাদের কোনো প্রোগ্রাম, আমাদের নিজস্ব কোনো বিষয় যেমন মেয়েরা মেহেদি পড়তে খুব পছন্দ করে। মেহেদিটা আসলে কিভাবে কোন ডিজাইনে দিবে, এটা তারা অনেক Facebook পেজ, বন্ধু-বান্ধবী তাদের কাছ থেকে দেখে, হ্যাঁ, ইন্টারনেট ঘাটাঘাটি করে। তারপরে তারা একটা মাথায় সেট করে যে আ মানে হাতে কিভাবে তারা মেহেদির ডিজাইনটা করবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো থাকে, আ একটা কাজ এক্সিকিউট করার আগে তার মাথায় যে চিন্তাটা আসে এবং সে অনুযায়ী তারা যে বা আমরা যেকোনো কাজ করার যে চেষ্টাটা আমরা করি, সেটাই হলো ডিজাইন বা নকশা। এটা একদম আমার মনে হয় এটা একদম আমাদের সাথে রিলেটেড একটা উদাহরণ এবং এটা মনে হয় আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তো আ এটাকে ব্লুপ্রিন্ট বা নীল নকশাও বলে। আ তো ওটাই বললাম যে কোন বিষয়গুলো আ আপনাদের গবেষণার নকশায় থাকতে হয় বা গবেষণার নকশা পড়লে কোন বিষয়গুলোকে ফোকাস করতে হয় সেটা মোটামুটি বলা হলো। আ এরপরে প্রয়োজনীয়তাটা খুবই সহজ। আমি জাস্ট পয়েন্ট গুলো পড়ে যাচ্ছি। আপনারা এটা পড়লেই বুঝবেন। এটা নিয়ে আলোচনার কিছু নাই। এটা হলো যে একদম ইজিলি আপনার গবেষণায় নির্বিঘ্নে গবেষণা পরিচালনা করা। একটা রোড ম্যাপ কিংবা একটা আ কি বলে যে একটা স্ট্রাকচার থাকলে আপনার গবেষণা ধাপে ধাপে আপনি করতে পারবেন। সময় এবং অর্থের সাশ্রয়, আ একটা ডিজাইন থাকলে এবং ওটা যদি একদমই অ্যাপ্রুভড একটা ডিজাইন হয়, তাহলে আপনার সময় এবং অর্থ দুটোই বাঁচবে। বারবার পরিবর্তন বা দৌড়াদৌড়ি করা লাগবে না। তারপরে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ, আপনি কাদের কাছ থেকে তথ্য নিবেন এবং কিভাবে বিশ্লেষণ করবেন এটা একদম সুন্দর করে থাকে। আহ এরপরে আ নেক্সট ফিউচার আগাম কোনো পরিকল্পনা অর্থাৎ গবেষণার কাজ করতে গেলে তো অনেক লিটারেচার পড়া হয়। তখন দেখবেন যে নতুন আইডিয়া ক্রিয়েট হয় এবং তখন একটা ফিউচার প্ল্যান করতে সুবিধা হয় যে আমার রিসার্চ এর কাজটা তাহলে আমি ভবিষ্যতে এভাবে করতে পারি। তারপরে আ রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি বা নির্ভরযোগ্যতা বা এটাকে বলা হয় যথার্থতা। ভ্যালিডিটি হলো যথার্থতা, নির্ভরযোগ্যতা হলো রিলায়েবিলিটি। হ্যাঁ? বারবার যখন আপনি কোন গবেষণার কাজ পরিচালনা করেন, একই বা কাছাকাছি ফলাফল পান আ এবং এটা ব্যাখ্যা করা যায়।
সেটা আপনাকে এই গবেষণার ডিজাইন আপনাকে সহযোগিতা করবে। তারপরে আ আইডিয়া অর্থাৎ আপনি আ যখন একটা গবেষণা ডিজাইন করবেন, তখন অবশ্যই আপনি অনেকগুলো লিটারেচার পড়েই দেন আপনি করবেন। এর বাইরে আসলে আপনার বা একজন গবেষকের কোনো সুযোগ থাকে না। কারণ আমরা কেউই এটা আমাদের হয়তোবা আ মনে কোয়েশ্চেন তৈরি হয় কিংবা সমাজের কোনো অসঙ্গতিকে সামনে রেখেই গবেষণার কাজ করি। এটা করতে হলে আমাদেরকে কারো না কারো সাহায্য নিতে হয়। এই সাহায্যটা হলো যখন আমরা লিটারেচার রিভিউ করি, যেটা আপনাদেরকে ইন্ট্রোডাকশন এ বা লিটারেচার রিভিউ তে দেখিয়ে এলাম যে অন্যের সহযোগিতা নিয়ে আমাদের এটা তৈরি করতে হয়। তো এই যে তৈরি করার বিষয়টা, এই তৈরি করার বিষয়টাই আপনাদেরকে সহযোগিতা করবে একটা সিস্টেমেটিক ওয়েতে যে আপনি আ যদি আপনার ডিজাইনটা থাকে তাহলে আপনি কিভাবে এটা তৈরি করবেন বা লিখবেন সেটা কিন্তু আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেয়। তারপরে হাইপোথিসিস টেস্টিং বা প্রকল্প যাচাই। ওই যে আমরা অবজেক্টিভস বা প্রকল্প নেই, প্রকল্প নেওয়ার পরে সে অনুযায়ী আমাদেরকে গবেষণার এনালাইসিস করতে হয়। আ এটা সহযোগিতা করবে, গাইডলাইন এ সহযোগিতা করবে, জেনারালাইজেশন এ সহযোগিতা করবে। যখন আপনি আ ডেটা নিলেন, ধরেন আপনি ৩৪০ থেকে ৪২০ এর মধ্যে ডাটা নিলেন। যে অঞ্চল থেকে নিলেন সেখানে অন্তত ৪০ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করবেন। তখন আপনি কিন্তু এনালাইসিস করে একটা উপসংহারে আসতে পারেন এবং এটা ৪০ লক্ষ মানুষের উপরেই কিন্তু আ মানে তাদেরই তথ্য বা তাদেরই কথা হিসেবে এটা আমরা ধরতে পারি। তারপরে হলো যে রিপিটিশন আ সেটা হলো এরকম যে আপনি যখন কোনো গবেষণার কাজ করবেন তখন আপনার যদি ডিজাইন বা নকশা থাকে সে অনুযায়ী আপনাকে রিপিটেশন বা পুনরাবৃত্তি করতে হবে। কারণ গবেষণাগুলো বারবার করতে, করতে কিন্তু একটা থিওরি এস্টাবলিশ হয়। এটা নিয়ে এর আগে ১ম এর দিককার ক্লাসে আলোচনা করেছিলাম অনেক। তো এই বিষয় অর্থাৎ প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা রিপিটেশন। যারা অনলাইনে কাজ করে আ মানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং করে তাদেরও কিন্তু একটা প্ল্যান থাকে যে কিভাবে তারা কাজ আনবে, কিভাবে করবে, কতদিনের মধ্যে করবে। এই যে একটা ডেডলাইন থাকে, এই ডেডলাইনটাই ধরেন অন কাইন্ড অফ নকশা আরকি। কাজের পূর্ববর্তী পরিকল্পনা এটা। আর উত্তম নকশার কিছু বৈশিষ্ট্য আছে এগুলো আমি অ্যা আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের ওয়েবসাইটে আপ করে দিবে প্রতিষ্ঠান। তারপর আমি একটু বলে যাচ্ছি যে আ আ নমনীয় এবং যথাযথ হবে। এটা একটা বিষয়। তারপরে মিতব্যয়িতা এবং কার্যকরী ওই আগেরটার মতোই প্রায় কাছাকাছি। নির্ভরযোগ্যতা, নিরপেক্ষতা, তারপরে হলো সর্বোচ্চ তথ্য প্রদান, নির্ভুলতা। কারণ একটা ডিজাইন করে যদি আপনি আগান, আপনার নির্ভুলের মানে ভুলের পরিমাণটা কম থাকবে। সব প্ল্যান করে আগালে মানুষের ভুলের পরিমাণ খুবই কম থাকে যদি সেটা ইতিবাচক কোনো কাজ হয়। নেতিবাচকের কথা আমি বলছি না। তারপরে কার্যকরী সম্পর্ক অর্থাৎ কোন ধরনের বিষয় নিয়ে কাজ করছেন, কি কাদের উপরে কাজ করছেন এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। ভবিষ্যৎবাণী করার ক্ষমতা অর্থাৎ ধরুন আমাদের রিসেন্টলি একটা কাজ হলো যে শিক্ষকদের ইনভলভমেন্টটা কেমন থাকে ঢাকার শিক্ষকদেরকে। তখন আমরা বললাম যে বর্তমান সময় না বেশ অনেকদিন ধরেই ঢাকার বড়, বড় কলেজগুলোতে আপনি চাকরি করলে আপনার একটা সামাজিক মর্যাদা থাকবে। কিন্তু ইন্টারনালি আপনি অশান্তিতে থাকবেন। ঢাকার কলেজের আমি ব্যক্তিগতভাবে এমন অনেকগুলো কলেজকে জানি, যারা নিজেদের মারামারি কাটাকাটিতে ব্যস্ত এবং এটা খুবই নোংরাভাবে এবং এটা মানে আমি ওখানে শিক্ষার কোনো পরিবেশ আছে বলে আমি মনে করি না। আমি নামগুলা বলছি না। বাট কারো যদি আগ্রহ থাকে তাহলে আমাকে জানালে দেন আমি কলেজের নাম বলতে পারি, আপনারা খোঁজ নিতে পারেন। ধরুন একদমই ওইখানে তাদের আভ্যন্তরীণ কোনো ইমপ্রুভমেন্ট বা ইন হাউস মিটিং নাই, ট্রেনিং নাই, শিক্ষার্থীদেরকে নার্সিং নাই। তারা আছে তাদেরদের একটা সময়ে একটা ৫ই আগস্টের আগে ছিল একরকম, ৫ই আগস্টের পরে এখন আছে আবার আরেক রকম। তো মানে এই ধরনের নোংরামিতে কলেজগুলোতে ব্যস্ত। তো এরকম একটা কলেজের রিসার্চ নিয়ে টিচারদের উপরে করা হয়েছে। তখন আমরা সাজেস্ট করেছি যে আ যোগ্যতা সম্পন্ন লোকদেরকে যাচাই-বাছাই করার মাধ্যমে এবং কোন ধরনের দুর্নীতির আশ্রয় না নিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া। তাদেরকে ইন-হাউস ট্রেনিং এর ব্যবস্থা করা যাতে করে তারা নিজেরা দক্ষ হয় এবং স্টুডেন্টদেরকে দক্ষ করে। আ যেহেতু ইন্টারমিডিয়েট কলেজগুলো একটা আ গোল্ডেন টাইম এই কলেজগুলোতে যেন শিক্ষার্থীরা ভালো গাইডলাইন পায়
এই বিষয় নিয়ে কলেজের শিক্ষকদের, কারণ কলেজের শিক্ষকরা কোনো ইউনিভার্সিটি বা কোনো ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো কলেজ থেকেই পড়া থাকে। তো তাদের একটা ভালো অভিজ্ঞতা থাকে সেই অ্যালামনাই বেস একটা জিনিস তৈরি করা যেন তাদেরকে নিয়মিত নার্সিং বা পরিচর্যা করে। এরকম অনেকগুলো আমরা সুপারিশ করেছি। রিসার্চ পেপারটা পাবলিশ হবে হয়তো রাশিয়াতে এরকম একটা চিন্তাভাবনা আছে। ৩ টা পেপার রাশিয়াতে যাবে। Q2 জার্নাল স্কোপাস ইনডেক্স এর এলসভিয়ার এর আ হ্যাঁ, এটাই Q2 জার্নাল। তো বিষয়টা হইলো যে আ আপনার কাজের যে জায়গাটা, ঠিক আছে? কার্যকরণ সম্পর্কটা, এটা আসলে আমরা এভাবেই ওই রিসার্চ এ বলার চেষ্টা করছি যে কি নিয়ে কাজ করছেন এবং কেমন কাজ করছেন। আ তাদের সম্পর্কে আপনি আসলে কি সাজেশন দিবেন? হ্যাঁ? এটা ইম্পোর্টেন্ট সোশ্যাল সায়েন্স রিসার্চ এর ক্ষেত্রে। এটা ফিজিক্স বা অন্যদের ক্ষেত্রে আসলে আমি বলতে পারব না। আহ প্রেডিকশন এর জায়গাটা তো ওইটাও বললাম কার্যকরণ বা কজ ইফেক্ট রিলেশনশিপ এর পরে ভবিষ্যৎবাণীর জায়গাটা হলো এক্সাক্টলি ভবিষ্যৎবাণী বলতে যে আপনি সাজেস্ট করতে পারেন যে এই কাজগুলা যদি আপনারা করেন, শিক্ষকদেরকে যদি প্রপারলি আপনি যদি তাদের কাজ বুঝিয়ে দিয়ে কাজ আদায় করা এবং সে অনুযায়ী তাদেরকে যদি বেতন বা সম্মানীটা প্রোভাইড করতে পারেন, দেন দেখবেন যে ওই কলেজের মান ভালো হতে বাধ্য। উর্মি, আপনি মাইক অন করা। আপনি কি কিছু বলতে চাচ্ছেন কিনা? আ তারপরে হলো অবজেক্টিভিটি বা বস্তুনিষ্ঠতা। আ এটা ডিজাইন থাকলে একটা গবেষণা করতে গেলে অনেক ভুল থাকে। আ এবং সেই আ র‍্যান্ডম বা দৈবচয়িত ভুলগুলো এটা সারানো সম্ভব হয় এবং পাশাপাশি ধরেন স্থায়ী ভুল যদি কোন কিছু থাকে সেটাও দূর করা পসিবল হয় আরকি। তারপরে আরেকটা আছে বাহ্যিক প্রভাব। আ বাহ্যিক প্রভাব বা extraneous ইফেক্ট। বাহ্যিক প্রভাবের জায়গাটা হলো যে আপনি যখন গবেষণার ডিজাইনটা করবেন তখন আপনার এনভায়রনমেন্ট টাও একটা ফ্যাক্টর। যারা ফিজিক্স, কেমিস্ট্রি করে তাদের ল্যাব, বায়োলজির ল্যাবগুলো আলাদা থাকে। পিন ড্রপ সাইলেন্স থাকে। সাইকোলজির রিসার্চ করতে ল্যাব না থাকলেও তাদের সুপারভাইজার রুম থাকে। সেখানে কাজ করার জায়গাটা সাইকোলজি বলতে যারা সোশ্যাল সায়েন্স এ কাজ করে ল্যাব বেসিস না। সাইকোলজিতেও ল্যাব বেসিস আছে। নিউরোলজি নিয়ে যারা কাজ করে সেটা। তো আ ঘটনা হলো যে আ আপনি যখন আপনার ডিজাইনটাও করবেন, সেখানে আপনার কাজের জায়গাটা সম্পর্কেও আপনার একটা আ মানে কি বলবো যে আ ধারণা তৈরি হয়ে যাবে এবং সেখানে কোন ধরনের কেওয়াস কিংবা কোন শব্দ কিংবা আসলে গবেষণার উপযুক্ত কিনা সেটাও আপনি জানতে পারবেন। হ্যাঁ, এটাও গবেষণার নকশার মধ্যে থাকে। আ জেনারেলাইজীকরণ তো বললামই। আর আ প্রয়োজনীয় অতিরিক্ততা আ সেটা হলো এরকম যে আ আপনার যখন একটা ডিজাইন থাকে, তখন ডিজাইনের মধ্যেই আপনার একটা বাজেট তৈরি হয়। যারা বাজেট নিয়ে কাজ করে, গবেষণায় ফান্ড নিয়ে কাজ করে, তাদের এই বাজেটটা খুব একটা হেরফের হয় না। আ তাতে তাদের কাজ করতে সুবিধা হয়। বাড়তি অর্থর প্রয়োজন হয় না বা সেটআপ এর প্রয়োজন হয়। মূল কথা হলো বাড়তি কোনো কিছুরই প্রয়োজন হয় না। আপনার যে বাজেট যেমন ধরুন আপনার একটা রিসার্চ এ আপনি একটা প্রতিষ্ঠান, আপনার রিসার্চ এ একজন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর নিবেন। আপনি বলে দিবেন যে, "আপনি আমাদের সাথে ৬ মাস কাজ করবেন, আপনাকে ৳১,৮০,০০০ দিব।" আপনি ২ জন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর নিবেন, পিআই। যে আপনারা আমাদের সাথে ৬ মাস কাজ করবেন, আপনাদের প্রত্যেককে ৳২০,০০০ করে দিব ৬ মাস এবং আপনারা আ আ কাজ করবেন। তারপরে ফিল্ড ভিজিটর নিয়োগ দিবেন যে ৩ মাস আপনি ফিল্ড থেকে ডাটা কালেকশন করবে, আপনাকে ৩ মাসে আমি ৳৪৫,০০০ দিব। আবার ডেটা কালেক্টর আপনি নিয়োগ দিলেন যে আপনি পার ডাটায় আপনি কালেকশন করে দিবেন। আপনার টিএডিএ তে আমি এই টাকাটা দিব। আপনার মোবাইল বিল এই কয় টাকা দিব। আর আপনার চা নাস্তার বিল আমি এই কয় টাকা দিব। আর প্রত্যেকটা ডাটার জন্য আপনাকে আমি ৳২০ বা ৳৩০ করে দিব। তার মানে আপনার যদি একটা নকশা থাকে আপনি কিন্তু একদম ছকে বাঁধা টাইম ফ্রেম করে আপনি কিন্তু কাজ করতে পারবেন। এটা হলো গবেষণা নকশার অন্যতম একটা বিষয় আরকি। তো এই হলো ভালো নকশার বৈশিষ্ট্যগুলো বা রিসার্চ এর মানে রিসার্চ ডিজাইন এর বৈশিষ্ট্যগুলো। কিছু নীতিমালা আছে। নীতিমালা হলো পুনরাবৃত্তির নীতিমালা ১, ২ নাম্বার হলো আ দৈব চয়নের নীতিমালা, ৩ নাম্বার হলো নিয়ন্ত্রণের নীতিমালা। আহ স্যার পুনরাবৃত্তি
একটু বলতেছি, আমি তো ১০ মিনিট লেটে আসছি। আজকে কি টপিক নিয়ে পড়াচ্ছেন আমি? গবেষণার নকশা। আচ্ছা, আ আচ্ছা। পুনরাবৃত্তির যে নীতিটা থাকে, পুনরাবৃত্তির নীতির জায়গাটা হলো এরকম যে আপনি যখন বারবার একই কাজ করতে যাবেন, একই ল্যাবে একই কাজ করবেন এবং যদি কাছাকাছি ফলাফল যদি আসে তাইলে আপনার ভ্যালিডিটি টা বাড়বে। হ্যাঁ? মানে কাছাকাছি ফলাফল আসলেই ভ্যালিড থিওরি কিন্তু এভাবেই এস্টাবলিশ হয়। তো এইটা আপনি একটা আপনার রিসার্চ ডিজাইন এই উল্লেখ করবেন যে আমি এভাবেই কাজ করতে চাই। আহ এটা হলো একটা বিষয় গেল। আ তারপরে হলো দৈব চয়ন। সেটা হলো যে randomize আপনি হলো আ সিলেকশন করতে পারবেন। randomize সিলেকশন এর জায়গাটা আপনারা ধরুন যখন আপনারা লুডো খেলেন, তখন লুডোর যে বাক্সটা থাকে, আ মানে ওই যে গুটিটা যেটা নাড়ান, আ ওখানে লুডোর ওই গুটিটায় কয়টা পার্ট থাকে, কয়টা অংশ থাকে বলেন তো? কে বলবেন? ৬ টা ভাগ করে দিবি। ৬ টাই থাকে? ১ থেকে ৬ পর্যন্ত। ও ১ থেকে ৬ পর্যন্ত। যখন গুটিটা আপনি ফিল্ডে প্লেস করেন, তখন কয়টা অংশ উপরে ওঠে? মানে কয়টা ধরেন আপনি? যেকোনো একটা। যেকোনো একটা ধরেন? মানে যদি ৩ পড়ে নিচেরটা ৩। নিচেরটা ধরেন, ধরেন আপনি যেকোনো একটার জায়গায় যেটা একদম নিচে পড়লো আপনি দেখতে পাচ্ছেন না, সেটাও ধরবেন সেটা? না, 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 উপরে যেটা দেখি। ও আপনি তলের কথা হ্যাঁ, বলতেছেন, তাহলে তল তো আপনার ৫ টা। যদি নিচেরটা বাদ দেই। এটা কি? বুঝতেছি না। এই তো এটাই হলো প্যাচ লাগানোর ব্যাপার। ছক্কার গুটিটা ৬ টা অংশ থাকে। আমরা যেটা একদম টপে থাকে সেটাকেই আমরা কাউন্ট করি। হ্যাঁ, তো দৈব চয়নের বিষয়টা হলো এই যে ৬ টা অংশ বা ৬ টা পাশ, লোকাল অংশে বলে ৬ টা স্লাইড থাকে, ৬ টা আ জায়গা থাকে এই ৬ টা অংশ সবারই উঠার সম্ভাবনা থাকে। কিন্তু উঠে হলো একটা। সকলের ইকুয়াল চান্স থাকে। আর এটাই দৈব চয়ন। তো যখন আপনি কাউকে নিয়ে কাজ করবেন, তখন যদি আপনাকে দৈব চয়ন করতে বলা হয়, এটা নিয়ে দৈব চয়ন নিয়ে অনেক বড় লেকচার বা ক্লাস হতে পারে। তো আ এই যে ৬ টা অংশের যেকোনো একটা অংশ উঠে কিন্তু উঠার সম্ভাবনা থাকে মোট ৬ টাই। সেটাকেই randomization বা দৈব চয়ন বলা হয় আরকি। তো আমরা কিন্তু ওই অনেকে কথা বললে বেশি কথা বললে বলি না যে randomly কথা বলতেছে। আসলে আমাদের এই কথাটা ভুল। আমরা ওইটা বলতে পারি যে কন্টিনিউয়াসলি সে কথা বলতেছে। এটা কিন্তু আমাদের মধ্যে হয়। আ এটা গেল। আর কন্ট্রোলটা হলো যে আপনি যেটা আমি এর আগেও আলাপ করেছিলাম এই উদ্দেশ্য, ভালো বৈশিষ্ট্য এগুলো ঘুরে ফিরে একই কথা বহন করে। কন্ট্রোলটা হলো যে আপনি যেখানে কাজ করবেন, অন্য মানুষ কাজের সময় যেন আপনাকে বিরক্ত না করে। তাহলে কাজে মনোযোগী হলে আপনার কাজটা ভালো হবে। এই জায়গাটা আপনার রিসার্চ ডিজাইন আপনাকে হেল্প করবে। এটা হলো আ বেসিক কনসেপ্ট এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন যেগুলো আপনারা আ ইসে করেন, ল্যাবে করবেন। এক্সপেরিমেন্টাল আপনি একটু যে আপনার মাইকটা বন্ধ করেন নুপুর। এটা বেসিক কনসেপ্ট এবং এই কনসেপ্টটা ফিশার ১৯৬০ সালে দিয়েছিলেন। এই ৩ টা কথা তিনি বলেছিলেন। একটা হলো রিপিটেশন, একটা হলো randomization আরেকটা হলো লুকাস অফ কন্ট্রোল মানে নিয়ন্ত্রণের নীতি। এই হলো বিষয়টা। এগুলো সব থিওরি। এখানে আসলে এটা একটু মেমোরাইজিং করার বিষয়টা। আর আরেকটা হলো আ যে আপনার এটা বারবার করতে গিয়ে আপনার হলো এটা খুব মাথায় আসবে। এটা একটু আ আমি একটু কঠিন হিসাবেই বলব। এটাকে বারবার যদি আপনি পড়ে আত্মস্থ করতে পারেন, পাশাপাশি আপনি যদি প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারেন, দেন আপনাকে এটা ধরেন একটা হেল্প করবে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে। আরেকটা কথা হলো রিসার্চ ডিজাইনে অনেকগুলো ডিজাইন থাকে। আমরা সব ডিজাইন আসলে ফলো করি না। জানার জন্য আমরা আ হয়তো আমরা পড়ব। কিন্তু ধরুন আমাদের ল্যাব ফ্যাসিলিটিস নাই। যার ফলে আমরা এক্সপেরিমেন্ট আমরা করি না। আমাদের ফান্ড না থাকার কারণে লংজিটিউডিনাল স্টাডিটা আমরা ব্যবহার করি না। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি রিসার্চ ডিজাইন হিসেবে ক্রস সেকশনাল রিসার্চ ডিজাইন। অর্থাৎ
একবারেই ডাটা কালেকশন করে আমরা নিয়ে আসি। এই হলো বিষয়টা। তো উম কিছু মৌলিক পরিভাষা আছে। আ এই পরিভাষাগুলো এটা দরকার নাই। এটা কাজ করতে, করতে মানুষ জানে। আ আরেকটা অংশ আছে কার্যকরণ। এটা হলো cause effect relation। এটা খুব গুরুত্বপূর্ণ। cause effect relation টা। কারণ আমরা যখন কোন হিউম্যান বিহেভিয়ার কে নিয়ে কাজ করি তখন তার সাথে ওই আচরণটা আসলে কিভাবে যায় যেটা একটু আগে আমি কলেজের উদাহরণ দিয়ে বললাম যে, কি অবস্থা বাংলাদেশের কলেজগুলোতে স্পেশালি ঢাকার কলেজগুলোতে। হ্যাঁ, এই বিষয়টা ইম্পোর্টেন্ট। একটু ১ মিনিট। কেউ একজন আসছে আমি একটু দরজাটা খুলে দিয়ে আসি আপনারা একটু আ এটা আ কজ ইফেক্ট সম্পর্কটা এটা হলো গুরুত্বপূর্ণ। আরেকটা হলো যে ডিরেক্ট রিসার্চ ডিজাইন এ যাওয়ার আগে এই মানে বেসিকস বা শুরুর জায়গাগুলো জানা দরকার। সেটাই একটু অল্প, অল্প করে আমি আপনাদের সাথে আলাপ করছি এবং এগুলো আমি দিয়ে দিব আশা করছি আপনারা পেয়ে যাবেন। এর আগে গতদিন যে অনেকগুলো আ আপনাদেরকে ডকুমেন্ট পাঠিয়েছি সেটা কি আপনারা পেয়েছেন? আচ্ছা। ওগুলো একদম মানে অনুযায়ী আপনার লেকচার অনুযায়ী আমি হলো দেওয়ার চেষ্টা করেছি। আরো তথ্য আছে, আরো দেয়া যাবে অসুবিধা নাই। এটা আপনাদেরকে একটু আ যেগুলো প্রিন্ট করার জিনিস প্রিন্ট করে ডাউনলোড করে এগুলো আপনারা স্টোর করে রাখবেন আরকি। তো কার্যকরণ সম্পর্কে আমাদের যেটা ৩ টা বিষয় নিয়ে আমরা কাজ করি কার্যকরণ সম্পর্কে। এটাকে বলা হয় কজ ইফেক্ট রিলেশনশিপ, কজ ইফেক্ট রিলেশনশিপ। ৩ টা বিষয়কে আমরা একটু এটা নিয়ে কাজ করার চেষ্টা করব। ১ নাম্বার হলো অ্যাসোসিয়েশন বা সংযোগ। অর্থাৎ প্রত্যেকটা কাজেরই কেন এইটার কারণে আরেকটা হয়। আমি আপনাদেরকে একটা রিসার্চ পেপার আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। তাহলে হয়তোবা এটা আরেকটু ভালো আপনারা বুঝতে পারবেন। আ আমাদের একটা রিসার্চ পেপার কি ব্যাপার স্ক্রিন কাঁপে কেন? আচ্ছা। স্ক্রিনটা কাঁপতেছে আপনারা কি দেখতেছেন? জি, দেখা যাচ্ছে। স্ক্রিন কি কাঁপে? মানে স্ক্রিন দেখতে অসুবিধা হচ্ছে? না, আপনারা কি ঠিক দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে ভালো। আমার এটা ল্যাপটপটা একটু অসুবিধা দেখা দিচ্ছে। আ অবজেক্টিভস টা একটু দেখেন আপনারা। এখানে অবজেক্টিভস টা লেখা আছে যে টু ইনভেস্টিগেট দ্য নেচার অফ অর্গানাইজেশনাল কমিটমেন্ট অ্যামং ব্যাংক ম্যানেজার্স অ্যাকর্ডিং টু জব এক্সপেরিয়েন্স অ্যান্ড জব টাইপ। দেখুন যে ব্যাংক ম্যানেজারের তার কাজের বা তার যেখানে কাজ করে যে ব্যাংকে কাজ করে তার সেখানের একটা সাংগঠনিক আ কমিটমেন্ট বা অর্গানাইজেশনাল কমিটমেন্ট যেটা থাকে সেটা তারা দেখার চেষ্টা করছে এই গবেষণায়। কিসের উপর ভিত্তি করে? তার ওই ব্যাংক কাদের? ব্যাংক ম্যানেজারদের। এবং কিসের উপরে ভিত্তি করে? তার জব এক্সপেরিয়েন্স আর জব টাইপ। মানে বুঝতে পারছেন যে কিভাবে অ্যা একীভূত করে। অর্থাৎ যে ব্যাংক ম্যানেজারের জব টাইপ এবং এক্সপেরিয়েন্স আছে তাদের ওই প্রতিষ্ঠান সম্পর্কে বা প্রতিষ্ঠানে তাদের দায়বদ্ধতা বা কেমন, কমিটমেন্টটা তাদের কেমন? এই ধরনের একটা কাজ বা একটা এনালাইসিস করার চেষ্টা করা হয়েছে এই গবেষণায়। আরেকটা কথা এখানে বলা আছে, জব এক্সপেরিয়েন্স আসলেই ভালো কিনা? অ যদি এই যে আমরা বলেছি যে আ নেচারটা কেমন? জব এক্সপেরিয়েন্স এর কারণে ম্যানেজারদের অর্গানাইজেশনাল কমিটমেন্ট টা কেমন হয়? সেই চিত্রটা কি? পরেই আবার আমরা একটা মানে আ বাক্য লেখার চেষ্টা করেছি। আসলে কি জব এক্সপেরিয়েন্স অর্গানাইজেশনাল কমিটমেন্ট এর যে একটা ভালো উপাদান? যে একটা মানুষের কমিটমেন্টটা ভালো থাকবে এর জন্য কি জব এক্সপেরিয়েন্স টা আসলে ভালো কিনা? এটা দেখার চেষ্টা করেছি।
আবার পরে আরেকটা ভাগেও একই জিনিস, যে জবের যে বিভিন্ন ধরনের ধরন আছে, জব টাইপ, এটা আসলে কতটুকু হেল্প করে অর্গানাইজেশনাল কমিটমেন্ট এর ক্ষেত্রে। তার মানে দেখুন, এই ধরনের অ্যাপ্রোচ গুলোকে আমরা হলো অ্যাসোসিয়েশন করি আরকি। ঠিক আছে? আর এই অ্যাসোসিয়েশন করার ক্ষেত্রে লিটারেচার রিভিউ আপনাকে হেল্প করবে। মানে অন্যান্য গবেষকদের কাজগুলো আপনাকে হেল্প করবে। আমি কি আ এইটা বুঝাতে পেরেছি আপনাদেরকে? বলেন তো দেখি একটু। বুঝা গিয়েছে? আচ্ছা। এরপরে আমি আরেকটা দেখাই, সেটা হলো টাইম অর্ডারিং। মানে টাইম অর্ডারিং টা হলো কোনটা আগে ঘটবে আর কোনটা পরে ঘটবে। আমি আবার এই অবজেক্টিভস টাই আপনাকে দেখাচ্ছি। আ এটা হলো যেটা আগে মানে যেটা দ্বারা, যেই আচরণটা দ্বারা আরেকটা আচরণকে ব্যাখ্যা করব। এইটা হলো টাইম অর্ডারিং টা। আবার বলছি, যে জব টাইপ একটা আচরণ, এটা দ্বারা ব্যাংক ম্যানেজারের আরেকটা আচরণ হবে অর্গানাইজেশনাল কমিটমেন্ট। তো এই ২ টা আচরণটার একটা আগে হয়, একটা পরে হয়। আর এটাই হলো সময় কর্মীকতা বা টাইম অর্ডারিং বলে। বুঝতে পেরেছেন? তো এখন আমি যদি একটু উদাহরণ দিয়ে দেখাই এখানে, আ এখানে এটাকে ২ টা চল বা উপাদান বলে বা ভেরিয়েবল বলে। একটা ভেরিয়েবল হলো জব এক্সপেরিয়েন্স। এইটা দিয়ে এইটা কেমন হলে অর্গানাইজেশনাল কমিটমেন্টটা কতটা ভালো হয় বা খারাপ হয়, সেটা হলো আরেকটা উপাদান বা কর চল। তো এইখানে চলের ২ টা ভাগ আছে। আমরা যারা এই পেপার গুলা পড়েছি, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট আর একটা হলো ডিপেন্ডেন্ট। তো আমি অতদূর ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এ যাব না। আ একটা হলো যে আপনার মূল যেই আচরণটা মেজার করতে চান, অর্গানাইজেশনাল কমিটমেন্ট, সেখানে আপনার হলো বেশ কিছু আ পার্সোনাল তথ্য দিয়েই আপনাকে মেজার করতে হবে। মূল ভেরিয়েবলকেও যেমন মেজার করা যায়, আবার গবেষক যদি চায় তাহলে পার্সোনাল কিছু তথ্য দিয়ে মূল ভেরিয়েবল, যেটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। মানে ওইটা পরিবর্তন হইবে। ওইটা দ্বারা কেমন হতে পারে সেটা আমরা জানতে পারবো। সেটা কাদের মাধ্যমে জানতে পারবো? ব্যক্তিগত কিছু তথ্যের মাধ্যমে। এখানে যেমন জব টাইপ হইতে পারে, জব এক্সপেরিয়েন্স হতে পারে। ঠিক আরেকটা গবেষণার টাইটেল যদি আপনারা দেখেন, হ্যাঁ? আরেকটা গবেষণার টাইটেলেও কিন্তু এখানে আরো কিছু জিনিস এড করা আছে। লাইক আ এজ, সোসিও-ইকোনমিক স্ট্যাটাস, ফ্যামিলি মান্থলি ইনকাম। বুঝতে পেরেছেন? যে মানে এগুলো তো যেমন একজন যাদের কাছ থেকে ডাটা নিবেন একদল, তাদের বয়স অনুযায়ী এই কমিটমেন্টটা কেমন হয় ব্যাংক ম্যানেজারদের, তাদের আর্থসামাজিক অবস্থা কেমন হয়, তাদের যে পুরো পরিবারের মাসিক আয়, সেটার মাধ্যমেই জব কমিটমেন্টটা কেমন থাকে ব্যাংক ম্যানেজারদের। এই ধরনের গবেষণার কাজটাও কিন্তু হচ্ছে, এবং এগুলো ধরেন আপনার পার্সোনাল ইনফরমেশন এর মধ্যেই থাকে। তাহলে এই যে পার্সোনাল ইনফরমেশন গুলো হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ যার দ্বারা আপনি পরিচালনা করতে পারবেন, রান করাতে পারবেন, দৌড়াতে পারবেন। আর দৌড়াবে হলো অর্গানাইজেশনাল কমিটমেন্ট। মানে চেঞ্জ হবে, আচরণের চেঞ্জ হয় বা আচরণের একটা এনালাইসিস বা ব্যাখ্যা পাওয়া যায়। সেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ যেটা পরিবর্তিত হয়। আমি ২ টা বিষয় দিয়ে একটু দেখালাম যে পার্সোনাল ইনফরমেশন গুলো কি থাকতে পারে। বুঝতে পেরেছেন কিনা? এটা খুব ইম্পোর্টেন্ট কিন্তু। বুঝতে পেরেছেন? আমাকে রেসপন্স করতে হবে আরকি। আচ্ছা। মানে আরেকটা যদি হলো, উদাহরণের সাহায্যে বোঝাতেন তাহলে আমার মনে হয় আরেকটু ক্লিয়ার হতাম। মানে এটা তো উদাহরণ দিয়েই তো এতক্ষণ বললাম। আ এই যে ব্যাংক ম্যানেজারদের কথা যে বললাম, এটা তো উদাহরণ দিয়েই তো বললাম। ব্যাংক ম্যানেজারদের বয়স, ব্যাংক ম্যানেজার যে স্ট্যাটাস, ফ্যামিলি ধরুন ইনকাম। আ ধরুন এইখানে ব্যাংক ম্যানেজার যাদের বয়স ভিত্তিতে তাদের চাকরির শুরুটা কেমন ছিল এবং পরবর্তীতে তাদের বয়স বাড়ার ক্ষেত্রে
তাদের অভিজ্ঞতা যে আসছে, সেই বয়সের সাথে, সাথে তার জব কমিটমেন্ট এর কোনো আ পরিবর্তন বা হেরফের হয়েছে কিনা ব্যাংক ম্যানেজারদের। আবার সোসিও ইকোনমিক তার যে আর্থিক অবস্থাটা আ উচ্চবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অর্থাৎ তাদের এই যে ইনকামের জায়গাটা কেমন হলো এবং এই ইনকামের জায়গার উপর ভিত্তি করেই কমিটমেন্টটা কেমন থাকে ওই প্রতিষ্ঠান বা ওই ব্যাংকের প্রতি। আবার ফ্যামিলি মান্থলি ইনকামের যে জায়গাটা, ফ্যামিলি পরিবারের অন্যান্য লোকজনের ইনকাম কেমন হয় একসাথে করার পরে অর্গানাইজেশনাল কমিটমেন্টটা আসলে কেমন থাকে। সেটা মানে একটা ফ্যামিলিতে যদি ভালো ইনকাম থাকে, সেই জায়গা থেকে তার ওই কাজের যে প্রধান ব্যক্তি, সে তার কাজে খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত হয় না। কারণ তার পিছনে একটা ভালো আর্থিক ব্যাকআপ বা সাপোর্ট আছে। কিন্তু যাদের আর্থিক সাপোর্ট বা ব্যাকআপটা কম থাকে, তখন তার জব কমিটমেন্ট এর ক্ষেত্রে মাঝেমধ্যে গরমিল হয় হেরফের কিংবা নানা ধরনের অসুবিধা পাওয়া যায় আরকি। সেটাই আমি এখানে বলার চেষ্টা করেছি। আর এখানে মূল উদ্দেশ্য বা মূল আ ক্যারেক্টার ছিল ব্যাংক ম্যানেজার। যেহেতু ২ টা রিসার্চ এর কাজ আমাদের এটা চলমান। আমাদের এই রিসার্চ কাজে নুসরার এও আছে, ইকরামও আছে। আরেকজন ঢাকা ইউনিভার্সিটির একজন মাস্টার্স এর শিক্ষার্থী আছে। তো আমরা এই কাজটা করছি। ঢাকা শহরের ১৫২ জন ব্যাংক ম্যানেজারকে নিয়ে। এই পেপারটা এক জায়গায় জমা হয়ে গিয়েছে। আর রিভিউ তে আছে আর আরেকটার কাজ চলমান। তো এই হলো বিষয়টা। আ এখন আপনি বুঝতে পেরেছেন কিনা কিংবা আপনারা বুঝতে পেরেছেন কিনা যদি আমাকে জানাতেন। উদাহরণ ঠিক আছে। কিন্তু এখানে কোনটা ডিপেন্ডেন্ট, কোনটা ইন্ডিপেন্ডেন্ট টপিক কাকে কোন ভিত্তিতে? তো এটা তো আমি বললাম একটু আগে ভাই। আপনি খেয়াল করেন না কেন? এখানে ডিপেন্ডেন্ট তো আমি বলেছি যে এখানে যেটা দিয়ে আপনি ধাওয়া করবেন, যেটা দিয়ে আপনি রান করবেন, যেটা দিয়ে আপনি প্রভাব দেখতে চাবেন সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট। লাইক বয়স, আর্থসামাজিক অবস্থা, ফ্যামিলি মান্থলি ইনকাম। আর যেটা পরিবর্তন হবে বা যেটার পরিবর্তন দেখতে চাইবেন সেটা হলো ডিপেন্ডেন্ট, অর্গানাইজেশনাল কমিটমেন্ট। এটা আমি কিন্তু বলেছি এর আগে। একটু খেয়াল করতে হবে আরকি, হ্যাঁ? একটু মনোযোগ দিতে হবে। আ আচ্ছা। এরপরে আরেকটা হলো যে আ extraneous variable ওই যে যেটা বললাম বারবার একই কথা যে আমরা যেখানে কাজ করব ৩য় পক্ষ যেন আমাদের মধ্যে ঢুকতে না পারে। এটা সব জায়গায়। এটা আপনার যদি সংসারেও হয় তাও যেন ৩য় পক্ষ আপনার সংসারে না ঢুকে। তাইলেই ক্যাচালটা লাগবে। এই গবেষণার কাজে এরকম আপনি যা নিবেন, অর্থাৎ আপনি এখানে এই যে বয়স, ইকোনমিক স্ট্যাটাস, ফ্যামিলি মান্থলি ইনকাম এগুলা নিয়ে যখন কাজ করবেন, এগুলাই থাকবে। এর বাইরে আর অন্য কাউকে ঢুকাবেন না। আবার যদি আপনি জব টাইপ বা এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করেন তাহলে এটাই থাকবে। অন্য কাউকে ঢুকাবেন না। অর্থাৎ যেটা নিয়ে আপনি কাজ করবেন, আপনি সেখানেই সেটা দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তাহলে বাইরের কাউকে অ্যালাও করলেই আপনার মুশকিল হবে। তবে হ্যাঁ, আপনি যখন কাজ করতে যাবেন, আপনি যখন কাজ করবেন, আপনার যখন অভিজ্ঞতাটা বাড়বে, আপনি অনেক বেশি জার্নাল বা আর্টিকেল পড়বেন, তখন আপনার কিন্তু অনেক ধরনের আইডিয়া থাকবে। তখন আপনাকে মনে হতে পারে যে আমার এই গবেষণায় এটাও একটু ঢুকায়ে দেই। না, এই ঢুকানোর জিনিসগুলা বাদ দিতে হবে। কারণ এই এড করতে হলে আপনাকে আবার পুরো আপনার হলো স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। তো এটা আপনি নেক্সট আপনার পরিকল্পনায় রাখতে পারেন সেম ডিজাইনের উপরে। যেমন আমরা এখানে ডেটা কালেকশন করে এই কাজটা আমরা করেছিলাম ১ম এ। যে জব টাইপ আর জব ইসের। তো পরে আমরা দেখলাম যে এটা যেহেতু কাজ করেছি আমাদের হাতে তো এই ডাটা গুলাও আছে। এই ইকোনমিক স্ট্যাটাস বা ফ্যামিলি মান্থলি ইনকাম। এখন আমরা যখন এই কাজগুলা করে ফেলেছি, এই যে এনালাইসিস করলাম, তখন যদি আমরা আবার এই এনালাইসিস এর মধ্যেই তাদেরকে যদি এড করি, যেমন দেখেন এখানে অনেকগুলো এনালাইসিস আমরা করেছি। জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা বুঝতে হবে না। তখন আমার কিন্তু আবার এই পুরো সেটআপটা চেঞ্জ করতে হবে। এগুলো কিন্তু খুব টাফ কাজ। আপনি রিসার্চ করলে আপনাকে একদম প্রেসাইজ অ্যান্ড কনসাইজ হতে হবে। মানে একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার এর মতো। যেখানে আসলে ২য় কোনো অপশন থাকার কোনো কারণ নেই। আপনার মাথায় অনেক বুদ্ধি আসবে, অনেক কিছু কিলবিল করবে। কিন্তু এই কিলবিল বুদ্ধিকে আপনার গবেষণার মধ্যে এড করা যাবে না। কারণ আপনার হয়তো তখন মনে হতে পারে যে, "না এটা নিয়ে নেই তাহলে ভালো হবে।" বাট এটা পরবর্তীতে আপনার জন্য ক্ষেত্রবিশেষ বুমেরাং হতে পারে। তো এই যে বাইরের বিষয়গুলোকে যতটা সম্ভব এড়ায়ে আপনাকে চলতে হবে আরকি। এই হলো আ কজি আ কজাল রিলেশনশিপ যে একটার কারণে আরেকটা ঘটে এবং সেটা আমরা পরিমাপ করি এবং সেই পরিমাপ করার পরে সেটাকে আমরা একটা যৌক্তিক আলোচনা এবং সমালোচনায় রূপ দেই এবং কাজ করি। এই হলো বিষয়টা।
এর বাইরে আরো কিছু আছে, বায়াসনেস, হিস্ট্রি, রিপিটেশন, ইনস্ট্রুমেন্ট চেঞ্জ, তারপরে হলো যে মানে কতদিন আমরা কাজ করব, লংজিভিটি, তারপরে হলো ব্যাপ্তি, এই যে এই ব্যাপারগুলো এগুলো আপনারা পড়তে পারবেন। তো গবেষণার নকশার প্রকারভেদে যাওয়ার আগে আমরা যে বিষয়গুলোকে একটু আলাপ বা আলোচনার মধ্যে নিয়ে আসলাম সেটা হলো এক, কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা, কজ ইফেক্ট রিলেশনশিপ এটা। তারপরে বেশ কিছু মৌলিক পরিভাষা, তো পরিভাষাটাকে আমরা স্কিপ করেছি, দিয়ে দিব, পড়লেই বুঝতে পারবেন। তারপরে কিছু মৌলিক নীতিমালা, এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের কিছু মৌলিক নীতিমালা আমরা আলোচনা করেছি। তারপরে হলো যে গুড রিসার্চ ডিজাইন কি হতে পারে এটা আমরা একটু নক নক দিয়েছি। তারপরে হলো গবেষণার নকশার প্রয়োজনীয়তা কি হতে পারে এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি। তারপরে গবেষণার সংজ্ঞাটা, মানে এটা আমি জাস্ট শেষের থেকে আমি শুরুরটা বললাম, এটাকে জাস্ট উল্টালেই হয়ে যাবে। আমরা এই বেসিক্স বিষয়গুলোকে নিয়ে আমরা হলো কথা বলেছি। এ পর্যন্ত যারা ক্লাসে ছিলেন তাদের কোনো কোশ্চেন আছে কিনা আপনারা করতে পারেন। তারপরে আমরা আজকের ক্লাসের প্রকারভেদের অংশটা পর্যন্ত একটু দেখব, তারপরে ইন ডিটেইলস নেক্সট ক্লাস থেকে আবার আলাপ করব। এটা একটা লম্বা বেশ কয়েকটা ক্লাস হবে এখানে। আপনাদের যে সিলেবাস আছে ওই সিলেবাসের বাইরে, টাইম ফ্রেম এর বাইরে গিয়ে বেশ কয়েকটা ক্লাস এখানে হবে আরকি। তো আ এই হলো বিষয়টা। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা এতক্ষণ পর্যন্ত যে ক্লাস বা কথাগুলো আমরা বললাম, সেখান থেকে আমাদেরকে যদি কোনো কিছু থাকে আমাকে জানাতে পারেন। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা? আমাকে একটু আ সাংকেতিক চিহ্ন দিয়ে হলেও আমাকে জানান। না বুঝতে পারলে হ্যান্ড ডাউন ও জানাইতে পারেন আরকি। ঠিক আছে? বা কথা বলতে পারেন। কোন অসুবিধা নেই। জি স্যার, বুঝতে পেরেছি। আ আপনারা কি একটু নোট করেন নাকি আগে সেটা বলেন? জি স্যার, করা হয় তো। হ্যাঁ, এটাই কাজে লাগবে। এটুকুই মনে থাকবে। আর বাকি যা আছে এগুলো মনে থাকবে না। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। বলুন। আমি তো একটু দেরি করে ক্লাসে জয়েন করেছি। স্যার একটু যদি সামারি করে যদি একটু বলতেন স্যার, তাহলে হয়তো আমার জন্য একটু সুবিধা ওরে হতো। বাপরে বাপ! এতক্ষণ এটা সামারি করার কিছু নাই। আমি পয়েন্ট গুলো আ আপনাকে তো আপনাদেরকে তো বললামই এবং আমি এটা দিয়ে দিব। আপনি এটা একটু পড়ার পরে যেটা বুঝবেন না নেক্সট ক্লাসে আপনি একটু আর্লি এসে জিজ্ঞেস করবেন আরকি। আচ্ছা ঠিক এখনই আছে এটা সামারি করা যাবে না ভাই। এটা অনেক দূর আগায় আসছি। আমি সরি, এক্সট্রিমলি সরি। ঠিক আ আছে, থ্যাংক ইউ। এটা ধন্যবাদ রেসপন্স করেছেন। বাট এটা অনেকগুলো পয়েন্ট আমরা আলোচনা করেছি। অলমোস্ট আ 50 মিনিটস এর বেশি আরকি। আহ এরপরে আমরা কোন, কোন গবেষণার ডিজাইন গুলো আমরা দেখি। আ গবেষণার নকশার প্রকারভেদ আমরা একটু লিখব। খুব গুরুত্বপূর্ণ আরকি। আ টাইপস অফ রিসার্চ ডিজাইন। আমি আ তাহমিনা আমি আপনাকে পয়েন্ট গুলো বলতে পারতাম। এটা আপনার আসলে কোন কাজে আসবে না। আমি এগুলোর ডকুমেন্ট দিয়ে দিব। এটা আপনি দেখবেন, দেখার পরে আপনি পড়বেন। পড়ার পরে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে লিখে ফেলবেন। সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট আমি দিয়ে রাখলাম। আল্লাহ বাঁচায় রাখে। এই আরকি। টাইপস অফ রিসার্চ ডিজাইন আমরা ৩ ভাগে টাইপস অফ রিসার্চ ডিজাইন কে দেখতে চাই বা দেখি। ৩ ভাগে। একটা হলো নন এক্সপেরিমেন্টাল ডিজাইন, যেটা ল্যাবে হয় না। নন এক্সপেরিমেন্টাল ডিজাইন, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি একটু আগে। আ আমরা যে কাজগুলো করি যেটা ল্যাবে করতে হয় না। মেথোডোলজি ঠিক রেখে প্রতিষ্ঠান এবং বাসাতেই কাজ করা হয়। এটার জন্য ল্যাব এক্সপেরিমেন্ট এর কোনো দরকার পড়ে না। আ মানে এটা আরেকটা হলো কোয়াজি এক্সপেরিমেন্টাল ডিজাইন। ঠিক আছে? আর আরেকটা হলো এক্সপেরিমেন্টাল ডিজাইন। এই ৩ টা ডিজাইনের আ ধরুন আমাদের আলোচনা সেখানে অনেকগুলো ডিজাইন আছে। আমরা মেইন কিছু ডিজাইন নিয়ে আলাপ করব আরকি। যেটা সোশ্যাল সায়েন্স এ মোস্টলি ইউজড হয়। আহ
তো আমি আবার বলছি, রিসার্চ ডিজাইন হলো 3 প্রকারের। একটা হলো নন এক্সপেরিমেন্টাল ডিজাইন, বাংলায় বলে অপরীক্ষণমূলক নকশা। বাংলায় হলো অপরীক্ষণমূলক নকশা। কোয়াজি এক্সপেরিমেন্টাল ডিজাইন, বাংলায় বলে আপাত পরীক্ষণমূলক নকশা। আপাত পরীক্ষণমূলক নকশা। 3 নম্বর হলো এক্সপেরিমেন্টাল ডিজাইন, এটা হলো পরীক্ষণমূলক নকশা। এখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলাপের আগে আমরা জাস্ট লিখে ফেলবো এই 3টা ডিজাইনের মধ্যে আরো কতগুলো ডিজাইন আছে, এটা আমাদের আগে জানা জরুরি। আমরা আজকে ক্লাস শেষ করার আগে আল্লাহর রহমতে এইটুকুই আমরা আজকে দেখব। অপরীক্ষণমূলক নকশা 3টা ডিজাইনকে তারা ধারণ করে বা 3টা ডিজাইনকে তারা হলো বর্ণনা করে। 1 নাম্বারটা হলো কেস স্টাডি মেথড। এই শব্দটা আপনারা ম্যাক্সিমামই জানেন। ঘটনা অনুধান, কেস স্টাডি মেথড। আর একটা হলো কো-রিলেশনাল ডিজাইন বা সহ সম্পর্কের নকশা, কো-রিলেশনাল ডিজাইন। 3 নাম্বার হলো সার্ভে বা জরিপ। আমি আবার বলছি, একটা হলো কেস স্টাডি মেথড মানে নন এক্সপেরিমেন্টে, আর একটা হলো কো-রিলেশনাল ডিজাইন বা মেথড, আর একটা হলো সার্ভে। এই 3টা হলো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। আর কোয়াজি এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আরো বেশ কয়েকটা আছে, আমি আপনাদেরকে বলছি। 1 নাম্বার হলো একক দলের নকশা। একক দলের নকশা, এটা হলো সিঙ্গেল সাবজেক্ট ডিজাইন। লিখছেন? এটা একটা হলো আপাত বা কোয়াজি এক্সপেরিমেন্টের 4টা অংশ আছে, মানে 4টা এক্সপেরিমেন্ট বা ডিজাইনকে তারা ফলো করে। 1 নাম্বার হলো সিঙ্গেল গ্রুপ প্রি টেস্ট এন্ড পোস্ট টেস্ট ডিজাইন, মানে আগেও করে এবং পরেও করে এক্সপেরিমেন্ট। অর্থাৎ একটা দলে ঘুমানোর আগে তাদের পড়াশোনাটা কেমন, মানে সরি, হ্যাঁ, একটা দলের ক্ষুধা অবস্থায় তার পড়াশোনার পারফরমেন্স কেমন হয়, আরেকটা দলের ক্ষুধা বা খাবার, মানে ওই দলটারই আবার যদি আপনি খাবার দেওয়ার পরে একই জিনিস দিয়ে পরীক্ষা দেন, তার কি অবস্থা হয়। এটা একটা প্রি টেস্ট এন্ড পোস্ট টেস্ট। আবার একটা দলকে সারারাত সজাগ রেখে সকালবেলা যে টেস্ট আপনি করলেন সেটার ফলাফল কেমন হতে পারে। আবার ওই দলটাকেই যদি আপনি ঘুমানোর পরে একই জিনিস দিয়ে পরীক্ষা করলেন, তার রেজাল্টটা কেমন হতে পারে। মানে একই দল, তাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে এবং অসুবিধায় ফেলে আপনি যে কাজটা করেন সোজা বাংলায়। যেমন 2টা বাচ্চা, বা একই বাচ্চা, একজনকে একদিন আপনি তাকে খাবার বা চকলেট দিয়ে বাড়ির কাজ করালেন বা হোম টাস্ক দিলেন, সে করলো। আবার আরেকদিন তাকে না দিয়ে করলেন। এর মধ্যে পার্থক্য আছে কিনা সেটা আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন। এটা একটা গেল। আরেকটা হলো আ অসমতুলনীয়, মানে ইংরেজি থেকে বাংলাটা একটু কঠিন। অসমতুলনীয় নিয়ন্ত্রণ দল। এটা হলো নন ইকুইভ্যালেন্ট কন্ট্রোল গ্রুপ। আপাত বা কোয়াজি এক্সপেরিমেন্টের 4টা ভাগ। একটা হলো সিঙ্গেল গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন। 2 নম্বর হলো নন ইকুইভ্যালেন্ট কন্ট্রোল গ্রুপ ডিজাইন। নন ইকুইভ্যালেন্ট কন্ট্রোল গ্রুপ ডিজাইন, এগুলো আমরা ডিটেইলস আলোচনা করব। 3 নম্বর হলো সিম্পল টাইম সিরিজ ডিজাইন। নামগুলো বা এগুলো জানা থাকা ভালো, যখন কোনোদিন প্রয়োজন হলে এগুলো ব্যবহার করবেন। সিম্পল টাইম সিরিজ ডিজাইন।
আর লাস্টলি মাল্টিপল টাইম সিরিজ ডিজাইন। কোয়াজি এক্সপেরিমেন্টের 4টা পার্ট, একটা হলো মাল্টিপল টাইম সিরিজ, একটা হলো সিম্পল টাইম সিরিজ, আর একটা হলো নন ইকুইভ্যালেন্ট কন্ট্রোল গ্রুপ ডিজাইন, আর আরেকটা হলো সিঙ্গেল গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন। লিখতে পেরেছেন কিনা সেটা যদি আমাকে একটু জানাতেন, তাহলে আমি অসুবিধা হলে আবার বলে দিতে পারি। স্যার লাস্ট পয়েন্ট একটু আরেকবার। ওই টাইম সিরিজ ডিজাইনেরই ওইটাকে সিম্পল টাইম সিরিজ ডিজাইনকেই মাল্টিপল লিখবেন আর কি, আর বাকিটা ঠিক আছে, মাল্টিপল টাইম সিরিজ ডিজাইন। জি ঠিক আছে। আর প্রকারভেদের লাস্ট যেটা সেটা হলো এক্সপেরিমেন্টাল ডিজাইন বা পরীক্ষণমূলক নকশা। এখানে অনেকগুলো নকশা আছে, আমি ওগুলো সব বলে দিচ্ছি। 1 নাম্বার হলো সিঙ্গেল সাবজেক্ট এক্সপেরিমেন্টাল ডিজাইন। মানে একজনকে নিয়ে গবেষণা করা হয়। এটা সাইকোলজিতে অনেকে করে, কিংবা ল্যাবে অনেক সময় পশু পাখি প্রাণীদের নিয়ে যারা কাজ করে তাদেরকে এটা করে আর কি। সিঙ্গেল সাবজেক্ট এক্সপেরিমেন্টাল ডিজাইন 1। এরপরে হবে সিঙ্গেল কেস কিংবা সিঙ্গেল গ্রুপ এক্সপেরিমেন্টাল ডিজাইন। 2 নাম্বার হলো একক ঘটনা কিংবা একটা দলের ঘটনা নিয়ে কাজ করা, সেটা একটা ডিজাইন, যে সিঙ্গেল কেস অবলিক সিঙ্গেল গ্রুপ এক্সপেরিমেন্টাল ডিজাইন। 3 টু র্যান্ডমাইজড গ্রুপ ডিজাইন, মানে দুইটা দলের দৈবতৈত দলের মধ্যে আমরা যেই পার্থক্যটা করি কিংবা যে তুলনা করি কিংবা তাদের মধ্যে অ্যানালাইসিস করে যে রেজাল্ট বের করি সেটা। টু র্যান্ডমাইজড গ্রুপ ডিজাইন, টু র্যান্ডমাইজড গ্রুপ ডিজাইন। এরপরটা হলো টু ম্যাচড গ্রুপ ডিজাইন। টু মানে একই রকম দুইটা গ্রুপের ডিজাইন, টু ম্যাচড MATCHED ম্যাচড গ্রুপ ডিজাইন। 5 নাম্বার হলো মাল্টিপল র্যান্ডমাইজড গ্রুপ ডিজাইন, মাল্টিপল র্যান্ডমাইজড গ্রুপ ডিজাইন। 6 হলো ফ্যাক্টোরিয়াল ডিজাইন, এটা হলো স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। ফ্যাক্টোরিয়াল ডিজাইন। এরপরে হলো রিপিটেড মেজারমেন্ট ডিজাইন, মানে পুনরাবৃত্তিমূলক। এটাকে আবার উইদিন গ্রুপ ডিজাইনও বলে, উইদিন গ্রুপ ডিজাইনও বলে। রিপিটেড মেজারমেন্ট ডিজাইন আর অথবা উইদিন গ্রুপ ডিজাইন। এরপরে হলো র্যান্ডমাইজড ব্লক ডিজাইন, র্যান্ডমাইজড ব্লক ডিজাইন। আর লাস্টলি ল্যাটিন স্কয়ার ডিজাইন। আমার কাছে এগুলোর আমার মাস্টার্স এর প্রচুর শীট আছে আর কি। এই বিষয়গুলো আছে, বইটাই আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। তো এখানে এই 9টা, তার মানে 3টার সাব পার্ট কতগুলো আপনারা খেয়াল করেছেন? কেউ একজন বলেন তো যে 3টায় কয়টা সাব পার্ট আমরা পেয়েছি, এই যে এই রিসার্চ ডিজাইনের 3টায়? 17টা। এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব ধাপে ধাপে। তো আজকে কোয়াজি এক্সপেরিমেন্ট ডিজাইনটার কথাই আমরা একটু আলাপ করি, অল্প করে আলাপ করি। কেস স্টাডি, কোরিলেশন আর হলো সার্ভে, এগুলো খুব সহজ জিনিস। এটা আপনারা বই পড়লে খুব সহজ ভাবে ইজিলি আপনারা বুঝে যাবেন। কেস স্টাডি হলো এটা একটা সাক্ষাৎকারের বিষয়।
আচ্ছা সরি, একটা ফোন আসছিল। কেস স্টাডিটা আমি একদম সহজভাবে বলি। সেটা হলো আমরা যখন ডাক্তার দেখাতে যাই, তখন ডাক্তার কিংবা তার অ্যাটেন্ডেন্ট আমাদের কিন্তু প্রিভিয়াস কিছু হিস্ট্রি নেয়। ঠিক আছে? আ অর্থাৎ কেন? এটা হলো সহজভাবে বুঝানোর জন্য বললাম। ঠিক আমরা যেটা করি সেটা হলো আপনার কোনো পরিবেশ, কোনো জনগোষ্ঠী, কোনো মা মানুষের আচার-আচরণ কিংবা কোনো সম্প্রদায়ের উপরেই আমরা ভিত্তি করে এই ধরনের স্টাডিটা ব্যবহার করি। কেস স্টাডি। এখানে এই ঘটনার ক্ষেত্রে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আমরা এটা একটু দেখব। আ এটা হলো আমাদের সোশ্যাল সায়েন্স এ এই কেস স্টাডিটা খুব ভালোভাবে আ আমরা হলো এটা আ মানে এই জিনিসটা আমরা ব্যবহার করি। এটা হলো যে কোনো ঘটনা সম্পর্কে খুব গভীরভাবে জানার জন্য আমাদের এই গবেষণার পদ্ধতিটা আমরা ব্যবহার করি। খুব গভীরভাবে। এবং এটা সোশ্যাল সায়েন্স এ বেশ ভালোভাবে ব্যবহৃত হয়। চিকিৎসা মনোবিজ্ঞান বা চাইল্ড সাইকোলজি, মেমোরি, তারপর হলো বিহেভিয়ার রিলেটেড রিসার্চ এর কাজ, তারপরে সমাজবিজ্ঞান কিংবা নৃবিজ্ঞান কিংবা অপরাধ বিজ্ঞান এই বিষয়গুলোর সাথে এটা খুব জড়িত থাকে আরকি হ্যাঁ? তো এই গবেষণাটায় এটা এক্সপ্লোরেটরি রিসার্চ এর একটা পার্ট হিসেবেও থাকে। একদম একটা মানুষের কাছে যেমন আমার কাছে আমি যদি কোনো বিষয়ের ভিকটিম হয়ে থাকি কিংবা আমি যদি কোনো বিষয় সম্পর্কে অবগত থাকি, তাহলে আমাকে কোয়েশ্চেন করে বা আমার কাছ থেকে জানা কিংবা আমি এজ এ ভিকটিম হিসেবে আমার কাছ থেকে নিয়ে তথ্যগুলোকে অর্গানাইজড ওয়েতে সাজানোটাই হলো কেস স্টাডি। অর্থাৎ সুগভীরভাবে জানার বা তথ্য সংগ্রহ করার যে প্রক্রিয়াটা সেটাই হলো কেস স্টাডি। এখন এইখানে কিছু সুবিধা থাকে, আবার কিছু অসুবিধাও থাকে। তো সুবিধার মধ্যে একটা আ সুবিধা হলো যে আপনি একজন মানুষের কাছ থেকে কিংবা একদল মানুষের কাছ থেকে আপনি একদম খুব আ কি বলবো যে মানে সে যদি মিথ্যা তথ্য না দেয়, তাহলে খুব ক্লোজলি আপনি এই সত্য কথা বা তথ্যগুলোকে তুলে আনতে পারবেন। এটা হলো আ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হলো যে আপনি যখন রিসার্চ এর কাজ করবেন, তখন আপনার প্রিভিয়াস কোনো গবেষণার ফল ফলাফল আপনার যদি হাতের নাগালে না থাকে, নাই থাকতে পারে। তখন আপনি এই কেস স্টাডি মেথডটা ব্যবহার করতে পারবেন। যেমন আমরা বেশ কিছু গবেষণায় লিটারেচার রিভিউ এর পরেও আমরা বেশ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা আমরা দেই। এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হলো যে ওই বিষয়ের উপরে কোন ধরনের এক্সপ্লানেশন বা থিওরি পূর্বে আবিষ্কৃত হয়েছে কিনা কিংবা কোন গবেষক এটা তৈরি করেছেন কিনা সেটা। আর আরেকটা হলো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এটাও আপনাকে সহযোগিতা করবে এই প্রিভিয়াস লিটারেচার থেকে। অর্থাৎ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা হলো যে আপনার মানে মোটামুটি নকশার মতো। যে আপনি আসলে আপনার গবেষণাটা কিভাবে করবেন এটার একটা কনসেপ্ট বা ধারণা তৈরি করবেন। যেটা হলো এই আ এই বিষয়গুলো অনেক সময় পাওয়া যায় না। রেয়ার কেস গুলোতে এগুলো পাওয়া যায় না। তখন এই কেস স্টাডি মেথডটা আপনাকে সহযোগিতা করবে এবং এটা যদি অনেকবার করা যায় এবং কাছাকাছি যদি ফলাফল পাওয়া যায়, তাহলে এটাও থিওরি আকারে এস্টাবলিশ করতে পারবেন নিয়ম মত যদি আপনি করতে পারেন। এটা একটা বিষয়। আরেকটা হলো যে প্যাথলজিক্যাল ডাক্তার যারা আছেন মানে অর্থাৎ যারা ফিজিক্যাল ডাক্তার,
তারা এই কেস স্টাডিজ এর মাধ্যমে তাদের ট্রিটমেন্ট প্ল্যান করে থাকে, যেটা উপকারী। আবার যারা সাইকোলজিস্ট আছেন, যারা মানুষের আচরণ নিয়ে কাজ করেন, তাদের সঠিক তথ্যের ভিত্তিতে তারাও কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারে। মানে একটা ডায়াগনোসিস এর ক্ষেত্রে। অনুরূপভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আ যদি সঠিকভাবে এটা পরিচালনা করে এবং যিনি ভিকটিম কিংবা যার কাছ থেকে তথ্য নিবে, তারা যদি প্রপারলি দেয় তাহলে ন্যায় বিচারের একটা সুযোগ থাকে। মানে মাল্টিপল পারপাস কেস স্টাডিজ এ থাকে। বুঝতে পারছেন কি আপনারা? বোঝা যায়? হ্যালো? জি স্যার, একটু জটিল মনে হচ্ছে। আপনি ধরেন একজন স্টুডেন্ট পড়াচ্ছেন। স্টুডেন্টকে আপনি হোম টাস্ক দিলেন। হোম টাস্ক দেয়ার পরে সে টাস্ক করল না। তাহলে আপনি তাকে জিজ্ঞেস করেন না যে, "তুমি কেন করোনি? কি অসুবিধা?" কিংবা পরপর ২ দিন বা ৩ দিন আপনি হলো তার কাছ থেকে প্রত্যাশিত হোম টাস্ক পাননি। তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন এবং তার আ উপস্থিত গার্ডিয়ানকে জিজ্ঞেস করবেন যে, "এটার ব্যাকগ্রাউন্ড কি?" সেটাই কেস স্টাডি। এবং আ এটা আমি একটু মানে elaborately বলার চেষ্টা করেছি যে, আমরা যে গবেষণার কাজগুলো করি এটা এর আগে কোন থিওরি মানে এর আগে আসলে এ ধরনের কোন তত্ত্ব, নট তথ্য, তত্ত্ব বা মডেল আছে কিনা সেটা যদি না থাকে তাহলে এই কেস স্টাডি আপনাকে সহযোগিতা করবে সামনে আগায় নিতে। এবার বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা। আ আরো কিছু ঘটনার মধ্যে আ ধরুন আপনি ১ জন ২ জন ব্যক্তির উপরে এই কাজগুলো করে গবেষণার কাজ করে সমজাতীয় সমজাতীয় ক্যারেক্টারিস্টিক্স ধারণ করা ব্যক্তিদের উপরেও আপনি কিন্তু এই তথ্যটা এপ্লাই করতে পারেন। এটা একটা সুবিধা। আ আরেকটা হলো যে আপনি দেখুন মানুষ যখন আ একদমই কথা বলতে চায়, আমাদের কাউন্সেলিং এ অনেকগুলো মানে কাউন্সেলিং এর অ্যাপ্রোচ আছে। আ এলিমেন্টারি বাট একটা গুরুত্বপূর্ণ হলো মনোযোগ দিয়ে কথা শোনাটা। তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা খুব ইম্পোর্টেন্ট এবং সেখানে মানুষ অনেক কথা বলতে চায়। তো সুগভীর বা একদম রিয়েল তথ্যটা জানার জন্য আ আপনার কেস স্টাডিটা খুব ইম্পোর্টেন্ট। এই গত বছর জুনে-টুনে মনে হয় আন্দোলনের আগে ১০ তারিখ বা ২৩ তারিখ এরকম হবে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা রিসার্চ প্রেজেন্টেশন এ গিয়েছিলাম। আ যারা রেইপ করে জেলে আছে। এরকম ১৭ জনের উপরে একটা রিসার্চ প্রেজেন্টেশন হয়েছিল। অনলি 17। হ্যাঁ? তো খুব ইন্টারেস্টিং কিছু তথ্য সেখানে আমরা পেয়েছিলাম। তো যাই হোক ওই পেপারটা পাবলিশ হয়েছে কিনা আমি জানি না। দেখি এটা খুঁজলে পেলে আমি দিব। তো বিষয়টা হলো যে কেন তারা এই ধরনের আ অ্যাপ্রোচ গুলো করেছিল বা কেন করে এটা কিন্তু গবেষকরা জানতে চেয়েছিলেন এবং তারা একদম স আ গা গা কারাগারের সেলে গিয়ে তথ্য কালেকশন করেছেন। বুঝতে পেরেছেন? তো বিষয়টা হলো কেস স্টাডি হলো আপনার ইন ডেপথ তথ্য পেতে সহযোগিতা করে। আমি যদি কোন রেপ আ বিচার মানে দেশের প্রচলিত আইনে সে শাস্তিযোগ্য এবং জেলে আছে। অনেক কথা আমি বলতে পারি তার সম্পর্কে। এটা hypothetically বাট যে একদমই এই দুর্ঘটনা বা এই ধরনের দুর্ঘটনা বলব না। এই ধরনের শাস্তিমূলক কর্মকাণ্ড করার পরে যে একদম দোষী হিসেবে দোষী সাব্যস্ত হয়ে যারা জেলে আছে তার সাথে তার যেই পারসেপশন ছিল, তার যে ইনটেনশন ছিল সেটা সে ভালো বলতে পারবে। আমি একটা ন্যারেটিভ বলতে পারি যে এই কারণে এটা হইতে পারে, এই কারণে তারা করছে। বাট ওই যে দায়ী ব্যক্তি তার সাথে আমার এটা মিলবে না। এই ব্যাপারগুলো কিন্তু ফার ডিফারেন্স। একটা হলো পারসেপশন অ্যান্ড মানে hypothetically ন্যারেটিভ আর আরেকটা হলো অরিজিনাল ওই ব্যক্তির কাছ থেকে তথ্য জানা যে why do you committed such types of crime? এটার জন্য কেস স্টাডিটা খুব ইম্পোর্টেন্ট। এই হলো সুবিধাগুলো। আর অসুবিধাও আছে এরকম। আ এটা ধরেন
সেটা হলো এরকম যে আপনি বা আমি তথ্য দিব, কারণ আপনি আমাকে তো নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি যা দিব সেটাই আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু সেখানে যদি মিথ্যা থাকে, তারপরে অনেক সময় এরকম অনেক টাইম নষ্ট হয়। শিডিউল পাওয়া যায় না। এরকম একটা ব্যাপার থাকে। এরপর ফান্ডের একটা ব্যাপার থাকে। চাইলেই আপনি একদিনেই একজন মানুষের কাছ থেকে তথ্য নিতে পারেন না। আর একজন মানুষ আপনাকে তথ্য দিবে, সে আসলে কেন দিবে? তার লাভ কি? গবেষণায় একটা বিষয় থাকে বাংলাদেশে যেটা প্রায়শই অনুপস্থিত, যে আপনি যার কাছ থেকে গবেষণার তথ্য নিচ্ছেন তাকে আপনার একটা রিওয়ার্ড কিংবা একটা পজিটিভ স্ট্রোক আপনাকে দিতে হয়। সেটা হতে পারে একটা গিফট হতে পারে। আপনি একটু ভালো লাঞ্চ করালেন, ডিনার করালেন কিংবা একটু ভালো নাস্তা করালেন। ডিপেন্ডস অন ইউর ইকোনমিক আ সা কি বলবো যে সলভেন্সি। তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এরপরে ধরুন অনুমান ভিত্তিক অনেক কথা বলা যায়। এটা একটা ল্যাকিংস থাকে। হ্যাঁ? তারপরে যেটা বলছিলাম যে বাইরের মানুষ ডিস্টার্ব করতে পারে, যে আপনি সাক্ষাৎকার নিচ্ছেন আরেকজন এসে ডিস্টার্ব করল। এই বিষয়গুলো দেখা যায়। যেমন ওই যে জেলের যেই ঘটনাগুলো ওই গবেষকরা বললেন, অনেকে এসে এটাকে খুব ফানি মনে করছে। মানে মজার জিনিস। সে রেপ করেছে, সে বিচারের আওতায় এসে এখন জেলে আছে। এটা খুব মানে আগ্রহ নিয়ে তারা শুনতে এসছে। এরকম অনেক ডিস্টার্ব জেলের মধ্যেও তারা ফেস করেছে। তো বিষয়টা হলো যে সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। এই অসুবিধাগুলো দূর করেই ধরুন আপনার এইভাবে গবেষণার তথ্য ডাটা নিতে হবে। এই হলো কেস স্টাডির সংক্ষিপ্ত রূপ। আমি আপনাদেরকে একটু সামারি করে বলার চেষ্টা করলাম। কোন কোয়েশ্চেন আছে কিনা? কিংবা বুঝতে পেরেছেন কিনা সেটা যদি আমাকে একটু জানান। জি, বুঝতে পেরেছি। আহ কোরিলেশনাল যেটা আছে সেটা আমি এখানে আমি দিয়ে দিব, আপনারা পড়ে নিবেন। জাস্ট আমি একটু বলি যে সম্পর্ক আছে কিনা। একটু আগে আপনাদেরকে যেটা দেখালাম সেটা হলো যে জব এক্সপেরিয়েন্স এবং জব টাইপের সাথে ব্যাংক ম্যানেজারদের আ আচরণ মানে অর্গানাইজেশনাল কমিটমেন্ট এর কি অবস্থা থাকে। তো এটা দেখতে হলে সম্পর্ক দেখতে হবে যে আসলেই আদৌ কোন সম্পর্ক আছে কিনা। পরিসংখ্যানিক এনালাইসিস সেভাবেই করতে হবে। সেটা হলো কোরিলেশন। এটার অনেক টাইপস আছে। আমি দিয়ে দিব, আপনারা পড়ে নিবেন। এটা নিয়ে আর লম্বা ডিটেইল আলাপে যাব না। আ আরেকটা হলো সার্ভে মেথড বা জরিপ পদ্ধতি। আ এটা খুবই বহুল প্রচলিত এবং প্রাচীনতম একটা পদ্ধতি সার্ভে মেথড। এগুলো আপনারা লিটারেচার পড়লেই বুঝে যাবেন। খুব সহজ জিনিস। এটা কয়েকটা ধাপে এই সার্ভে মেথডটা করতে পারেন। একটা হলো মেইল চালাচালির পদ্ধতিতে বা ডাকের মাধ্যমে আপনি আমাকে প্রশ্ন পাঠায়ে দিলেন। আমি আপনাকে উত্তর করে আবার ফিরতি ডাকে পাঠায় দিলাম। এটা হইতে পারে। পার্সোনাল ইন্টারভিউ হতে পারে, লাইক কেস স্টাডিজ এর মতো, যে আমি আ আ মুহিবের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তাকে আমার প্রতিষ্ঠানে আসতে বললাম কিংবা আমার দরকারে তার সুবিধামতো জায়গায় আমি গিয়ে তার সাথে সরাসরি ইন্টারভিউ নিলাম। হ্যাঁ? এটা জরিপ হতে পারে। আর আরেকটা হলো যে টেলিফোনে সাক্ষাৎকার নিতে পারি। আমরা যেমন Google Meet এ নিয়ে ফেলি। ঠিক আছে? আবার টেলিফোনেও নেওয়া যেতে পারে। প্রশ্নের উত্তর দিলে সেই প্রশ্নের উত্তরগুলো রেকর্ডও করতে পারেন কিংবা আপনি আস্তে বললেও আপনি লিখে সেটাকে স্টোর করতে পারলেন। তো এগুলোর সুবিধা-অসুবিধাগুলো আছে। আমি দিয়ে দিলে আপনারা পড়লে বুঝতে পারবেন। এটা নিয়ে আর ডিটেইলস আলোচনায় যাব না। তো রিসার্চ ডিজাইনের এই হলো আমাদের আজকের ক্লাসের একটা বিষয়। রিসার্চ ডিজাইনটা হলো একটা নকশা। এর অনেকগুলো বিষয় আমরা দেখলাম। আ তার মধ্যে আমরা টাইপস আছে ৩ প্রকার। ৩ প্রকারের আবার আ সাব পার্ট আছে, সেগুলো আমরা শিখলাম বা লিখার চেষ্টা করলাম। এবং তার ১ম যে পার্টটা আছে নন এক্সপেরিমেন্টাল ডিজাইন, তার ৩ টা বিষয় নিয়ে আমরা একটু অন ব্রিফ আলোচনা মানে সামারাইজ করলাম আরকি এই। তো এই হলো আজকে আমাদের ক্লাসটা। এগুলো সবই থিওরিটিক্যাল। এখানে খুব বেশি বোঝার কিছু নাই। এটা হলো কাজ করতে গিয়ে বুঝতে হয়। আর যতটুকু সম্ভব মেমোরাইজিং করতে হয়। তারপর যতটুকু চেষ্টা করছি আমি রিসার্চ এর বিষয়গুলো একটু ঠিক করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কোন কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। ক্লাস শেষ। কোয়েশ্চেন? আচ্ছা।
ফিডব্যাক দেন তো আজকের ক্লাসে কিংবা ওভারঅল। একটা ফিডব্যাক দেন। একটু বলেন তো যে আসলে আপনাদের আ আসাটা কেমন হলো এখানে আজকের ক্লাসটাতে, বা কিছুটা বুঝতে পেরেছেন কিনা? কিংবা আগে যেতটুকু জানতেন তার সাথে কোনো তথ্য এড করতে পেরেছেন কিনা আরকি, হ্যাঁ? আমরা আ ৫ মিনিটে শেষ করব। ফিডব্যাক প্লিজ। ভাইয়া যা বলছেন, বোঝাতে চাইছেন বুঝছি, আবার অনেক অংশে বুঝিও নাই। মানে পুরো ক্লাসটা মনে হলো মানে লং লেকচার তো মাথায় মনে হয় থাকতেছে না, এরকম ব্যাপার একটা। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। লং লেকচারটা এটা আসলে এতদিন ১ ঘন্টার আশেপাশেই শেষ করেছি। আজকে একটু বাড়ায়া দিলাম আরকি এই। আর সবচেয়ে বেড়ে হয় যে যখন প্র্যাকটিক্যালি ইউজ করবো এই বিষয়গুলা হ্যাঁ, বা এটা আপনাকে জানতে হবে। এটা আপনাকে জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেন আপনাকে ইউজ করতে হবে। আদারওয়াইজ আপনি আসলে পারবেন না। এটা আপনি না, কেউই পারবে না। এটাকে ডেফিনিটলি প্র্যাকটিসটা করতে হবে আরকি, হ্যাঁ? এর বাইরে আসলে কোন কাজ নেই। রিসার্চ হলো যত গল্প তত প্র্যাকটিস। এখানে মুখস্থ কইরা কোনো কিছু হবে না। আপনি যত বেশি ল্যাব ওয়ার্ক করবেন, যত বেশি গবেষণার টিমের সাথে এড থাকবেন, আপনি কিছু না কিছু সেখান থেকে শিখবেন। মিনিমাম ১ বছর আপনার সময় লাগবে। একদম কনসেপ্ট ক্লিয়ার হতে। কমও লাগতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার মনোযোগের উপরে। এখানে মেধার কোনো দাম নাই। এটা হলো কনসিস্টেন্সি। অনেক মেধাবী হারায়া যায়। কিন্তু অনেক কনসিস্টেন্ট পারসন তারা এটাকে পিক করতে পারে। বুঝতে পেরেছেন? আ আর কেউ ফিডব্যাক দিবেন? জি স্যার, বুঝতে পেরেছি সব। কি বুঝতে পেরেছেন? মানে পুরো মানে আমি আমার প্রেক্ষিতে যদি বলি হ্যাঁ। তাহলে আহ, মানে কি বলা যায়, যদি আর কি হাতে কলমে দেখতে পারতাম তাহলে হয়তো আরো হয়তো মানে কি বলে হয়ে যায়, মাঝে মাঝে একটু ডিস্ট্রাক্ট হয়ে যায় বিষয়টা। আজকে একটু বেশি আমার আসলে এক্সাম চলতেছে, তো এই জন্য একটু প্রেশার। তবে বুঝতে পেরেছি পুরো ক্লাস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। না, ওই থিওরির ব্যাপারগুলো একটু এরমই হয় আরকি। কারণ এখানে আসলে ধরুন আপনাকে যদি স্লাইড শেয়ার করেও দেখানো হয়, আ তাইলে আ আ সেটা একই কথা আরকি। মানে থিওরি মানে থিওরিতে আসলে আর কিভাবে মানি হাতে কলমে দেখানো যাবে এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে আরকি। স্যার, এক্সপেরিমেন্টালের লাস্ট পয়েন্ট একটু আরেকবার বলা যাবে? এক্সপেরিমেন্টের জি, এক্সপেরিমেন্টাল ডিজাইনের লাস্ট পয়েন্টটা। আচ্ছা, আচ্ছা। এটা একটুখানি ওই লাস্ট পার্টটা শুধু। জি স্যার, লাস্ট যে পয়েন্ট। হুম, আচ্ছা। আমি একটু শেষ করি ক্লাসটা। ওয়েট। প্রায় শেষের দিকে। ওটা হলো ল্যাটিন স্কয়ার ডিজাইন হবে আরকি, হ্যাঁ? ল্যাটিন স্কয়ার ডিজাইন বা বাংলায় বলে ল্যাটিন বর্গ নকশা। জি স্যার। এগুলো আমরা ব্যবহার করি না। এটা পড়ার জন্য জাস্টই করি। আমিও এগুলো ব্যবহার করি না আরকি। তাহলে আ ঠিক আছে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলুন। স্যার, আমি তো হচ্ছে আমার ডিপার্টমেন্ট তো হচ্ছে কেমিস্ট্রি। আমি যদি স্যার রিসার্চ করতে যাই তাহলে কি আমাকে এই যে এক্সপেরিমেন্টাল যে ডিজাইন আছে ওটা ফলো করতে হবে? মেবি আপনাদের ল্যাব বেস কাজ করতে হবে আরকি। যেহেতু আমি মা কেমিস্ট্রি না, আ আমি আসলে এর উত্তরটা দিতে পারব না। আপনাদেরকে ল্যাব বেসড এক্সপেরিমেন্ট এর কাজটা করতে হবে। আচ্ছা, ঠিক আছে টেস্টিং স্যার। টা করতে হবে আপনাদের। জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর আমি এগুলো দিয়ে দিব। এটা একটু রিভিউ করে দেন আমাকে আরকি। তো ঠিক আছে তাহলে আ আ শেষ করি আজকের মতো।
ভালো থাকেন।